আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি অ্যান্ড সবকিছু ঠিকঠাক থাকবে হোপফুলি। তো আসেন আমরা একটু চেক করি। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানান আমাকে একটু তাড়াতাড়ি। সুস্থ আছি অ্যান্ড সবকিছু ঠিকঠাক থাকবে হোপফুলি। তো আসেন আমরা একটু চেক করি। এই আজকে কি সাউন্ডের সমস্যা আছে বলেন? আজকে কি আপনাদের সাউন্ডে কোনো সমস্যা আছে? থাকা উচিত না মনে হয়, তাই না? সাউন্ডে কোনো সমস্যা থাকা একদমই উচিত না। তো আমি স্টার্ট করে দিব, একটু দেখি। হ্যাঁ, আগে সবার সাথে একটু কথা বলে নিব। আজকে আপনাদের সবার রেজাল্ট দিছে। ওকে ওকে। এই আজকের দিনেও মানে কি পড়ালেখা কি করতে হবে না? পেজে পেজে না না, ওর পেজে, রেদওয়ান্স মেথড পেজ থেকে। ওকে, না জানলে সমস্যা নেই। ওকে, সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আই গেস। হুম, ওর পেজে, রেদওয়ান্স। ওকে, ফাইন। তাহলে আসেন আমরা স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্টার্ট করে দিচ্ছি। বলেন, সবার রেজাল্টের কি অবস্থা? সবাই সবার রেজাল্ট কমেন্ট করে জানান। সবাই সবার রেজাল্ট কমেন্ট করে জানান। কার কি আসছে? খারাপ হইতেই পারে। যার আজকে রেজাল্ট খারাপ হইছে সে হচ্ছে উইন, সে উইন করছে। ওকে, কারণ সে এখন থেকে আসলে বাস্তবতা শিখে গেছে। যার রেজাল্ট খারাপ হয়েছে সামহাও হয়তো 2 নাম্বারের জন্য 3 নাম্বারের জন্য হয়তো এ প্লাস আসে নাই, সে আসলে আজকে থেকে লাইফে জিতে গেছে, লাইফে জিতে গেছে। কারণ তার যোগ্যতাটা কখনোই আসলে রেজাল্ট দিয়ে আর যাচাই হবে না। আমাদের লাইফে সবচেয়ে বড় সমস্যার জায়গায় হচ্ছে আমাদেরকে যাচাই করা হয় আমাদের রেজাল্ট বা ফলাফল দিয়ে। ওকে, সো যারা রেজাল্ট খারাপ করছেন তাদের মন খারাপ আজকে হবে, খুব স্বাভাবিক। তবে এটা খুব বেশি দিন চিরস্থায়ী হবে না। আমি এতটুকু প্রমিস করতে পারি, আহ, যে আপনি যদি এইচএসসি লেভেলের খুব ভালো করে পড়ালেখা করেন, খুবই ভালো করে পড়ালেখা করেন, ইন ফিউচার আপনার এই রেজাল্টের কথা আপনার আর মনে থাকবে না। তখন এত ভালোই হবে সামনে, আপনার জন্য এত ভালো কিছু সামনে অপেক্ষা করবে। তখন আপনার আর এই রেজাল্টের কথা শুনে বা মনে পড়ে মন খারাপ হবে না। এটা ভাইয়া বলতে পারি শিওর। ওকে, সো যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা আজকের দিনে একটু রেস্ট নেন, মন খারাপ থাকবে স্বাভাবিক, এটা ঠিক হয়ে যাবে। ওকে, এটা ঠিক হয়ে যাবে। আর এই তো এখন সবকিছু ঠিকই ঠিকঠাক আছে বলেন তো। আর বাকিদের রেজাল্টের কি অবস্থা? জিপিএ 5 আলহামদুলিল্লাহ, 4.94 মাশাল্লাহ। এ প্লাস আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এ প্লাস আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যার যে রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ, মাথায় রাখবেন যার যে রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য ইন ফিউচার ভালো কিছু রাখছে। ভালো কিছু রাখছে বলেই হয়তো এখন হয়তো একটু কম দিছে। মাথায় রাখবেন, আল্লাহর কাছে দেওয়ার খাজানা কিন্তু অনেক। ওকে, ওটা আমাদের চিন্তার বাইরে। তো আজকে আপনি রেজাল্ট কম পাইছেন, তার মানে হচ্ছে আপনার জন্য ভালো কিছু সামনে ওয়েট করতেছে, এই জন্য আপনারা রেজাল্ট কম পাইছেন। ক্লিয়ার? ওকে ওকে। তো ওকে, যাই হোক, আমরা তাহলে পড়ালেখা শুরু করব। বলেন তো গত ক্লাস কারা কারা করছিলেন? গত ক্লাসে কিন্তু আমরা সূত্রের প্রমাণ দেখছিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি করছিলাম? সূত্রের প্রমাণ দেখছিলাম। আমাদের লেকচার 6 লেকচার 5 আমরা কি করছি? সূত্রের প্রমাণ, সূত্রের প্রমাণ। ওকে, আর লেকচার 6 কি হবে? লেকচার 6 আজকে ওই যে যে সূত্রগুলো গতকাল আমরা প্রমাণ করছি ওই সূত্রগুলো দিয়ে আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করব। আজকে ক্লাসটা হচ্ছে গত ক্লাসের ফসল, গত ক্লাসের ফসল হচ্ছে আজকের ক্লাস। ওকে, সো আজকে আমরা কি করব? ম্যাথ প্র্যাকটিস করব। আগে অবশ্যই বেশ কিছু জিনিস বুঝার আছে, বুঝে নিব, তারপরে ম্যাথ প্র্যাকটিস করব। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। ফাইন। ওকে, গতকাল আমরা সূত্রের প্রমাণ শিখছি, আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। গতকাল সূত্রের প্রমাণ শিখা হয়েছে, আজকে ম্যাথ প্র্যাকটিস করব। স্যার 2100 টাকা কি শুধু কেমিস্ট্রি কোর্স কিনা যাবে? হ্যাঁ, কিনা যাবে, কিনা যাবে। 2100 টাকায় কেমিস্ট্রি কোর্স কিনা যাবে, কেন কিনা যাবে না? অবশ্যই কিনা যাবে। ওকে, 2100 টাকায় কেমিস্ট্রি কোর্স কিনা যাবে। ফাইন, তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে আস্তে ধীরে শুরু করি। দেখেন, গত ক্লাসে আমরা এই সূত্রগুলা শিখছিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাড়াহুড়ার কিচ্ছু নাই, তাড়াহুড়ার কিচ্ছু নাই, আস্তে ধীরে আমরা আবার রিভিশন দিব। গত ক্লাসে আমরা এই সূত্রগুলো শিখছিলাম। দেখেন, এটা হচ্ছে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধের সূত্র, তাই না? ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধের সূত্রটার দিকে একটু ভালো করে তাকান। ব্যাসার্ধ আমরা আজকে আবার লিখবো, আবার সূত্রগুলো লিখে দিব। তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সূত্র। আর এসআই ইউনিটে আপনাকে শর্টকাট মনে রাখতে বলছিলাম 5.3 × 10⁻11 মিটার
এন স্কোয়ার বাই জেড। আর এই যে আরেকটা শর্টকাট শিখছিলাম সেটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তরের সাথে আর এন এর সম্পর্ক, মানে R1 মানে 1 নাম্বার শক্তি স্তরের ব্যাসার্ধের সাথে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধের সম্পর্ক, এই জিনিসটা আমরা শিখছিলাম। তো আসেন আমরা হচ্ছে এইখান থেকে আবার স্টার্ট করব, পড়ালেখা আবার হবে। ওকে ওকে। এই আজকে আপনাদের মন খারাপ থাকবে অনেকের, কোনো সমস্যা নেই, যাদের মন ভালো তারা ক্লাস করেন, যাদের মন খারাপ তারা পরে ক্লাস করেন, কোনো সমস্যা নাই। ওকে আসেন আমরা শুরু করে দিই। আসলে ক্লাস মিস দেওয়া যাবে না, বুঝছেন, ক্লাস মিস দিলে সমস্যা, ক্লাস মিস দেওয়াই যাবে না, কারণ ক্লাস মিস দিলে আসলে আমার সামনে একটা বড় সড়ো ছুটি লাগবে আমার, তো ওই ছুটিটার জন্য হইলেও আমি এখন ক্লাস মিস দিতে পারবো না, নাহলে আমি আজকে পড়াইতাম না। ক্লিয়ার? তো আসেন আমরা স্টার্ট করে দিই, হ্যাঁ স্টার্ট করে দিই। ক্লিয়ার? আসেন এনতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্রটা একটু লিখে ফেলেন, এনতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্রটা একটু লিখে ফেলেন। আর এন আমরা গত ক্লাসে শিখছি, আজকে একবার প্র্যাকটিস করি, হ্যাঁ আজকে একবার প্র্যাকটিস করি। এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এরকম ছিল সূত্র। এন্ড আমরা বলছিলাম সেটা হচ্ছে এই এন স্কোয়ার, আজকে কম পড়াবো, আজকে কম পড়াবো, কোনো সমস্যা নেই, আজকে কম পড়াবো, আজকে আপনাদের রেজাল্ট দিছে, আজকে কম পড়াবো। এই যে এন স্কোয়ার আর জেড, এটা আসলে কি প্রশ্নের উপরে ডিপেন্ড করে, তাই না, প্রশ্নের উপর ডিপেন্ড করে। তাই আমরা কি বলছিলাম, আমরা এই জায়গা থেকে এগুলো একটু মুছে দেই, এই জায়গা থেকে একটু মুছে দেই এই জিনিসটা, হ্যাঁ এই জায়গা থেকে একটু মুছে দেই। ওকে মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন তাহলে এই জায়গায় এন স্কোয়ার বাই জেড লিখলাম। ক্লিয়ার? এরকম ছিল না গত ক্লাসের সূত্রটা পড়ছিলাম? হ্যাঁ ভাই সূত্র এরকম পড়ছিল। ফাইন ফাইন। এখন খেয়াল করেন এখানে আমরা কি শিখাইছিলাম, এখানে আমরা শিখাইছিলাম 5.3 10⁻11 মিটার এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে মিটার এককে, এটা কি এককে, মিটার এককে। এটা কি এককে, এটা মিটার এককে হবে, মিটার একক। আরেকটা জিনিস শিখে রাখেন, এমসিকিউর জন্য অনেক হেল্প হবে, অ্যাংস্ট্রম এককটা অনেক হেল্প করবে। এই যে এটাকে আমরা কি করতে পারি, 0.53 অ্যাংস্ট্রম লিখতে পারি, হ্যাঁ অ্যাংস্ট্রম লিখতে পারি ইনটু এন স্কোয়ার বাই জেড। এটা হচ্ছে অ্যাংস্ট্রম, হ্যাঁ 0.53 এককে লিখলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাংস্ট্রম। ভাই এটা কেমনে আসছে এটা একটু বুঝাই দেন, এটা কেমনে আসছে একটু বুঝাই দেন। কোনো সমস্যা নেই, বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে 5.3 10⁻11, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো। যখন দশমিককে এক ঘর বামে নেওয়া হয়, যখন দশমিককে এক ঘর বামে নেওয়া হয়, তাহলে দশমিককে আমি এইখানে নিলাম 0.53 লিখলাম, তখন কি করতে হয় বলতো, তখন আসলে তখন কি করতে হয়, পাওয়ার 1 গুণ করতে হয়, 10⁻1 গুণ করতে হবে, বুঝছো? এই যে দশমিক এক ঘর বামে নিছো, দশমিক এক ঘর বামে নিলে পাওয়ার 1 হয়, পাওয়ার কি হবে 1 হবে, ওইটা গুণ করতে হয়। তাহলে এটা কি হচ্ছে 0.53 10⁻11 আর 1 কত -10, এটা হবে কি মিটার। এন্ড এতটুকুকে কি বলা হয় জানো, এতটুকুকে বলা হয় অ্যাংস্ট্রম, এতটুকুকে বলা হয় হচ্ছে অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। ক্লিয়ার সূত্র? সো এই সূত্রটা কিন্তু তোমার জেনে রাখতে হবে, মানে এই শর্টকাটটা একটু জেনে রাখতে হবে, বিভিন্ন এমসিকিউতে হেল্প করবে, এইটা বিভিন্ন এমসিকিউতে হেল্প করবে। তাহলে আমরা যেটা শিখলাম যে এতটুকু জায়গা থেকে আমরা কি পাইলাম, এতটুকু জায়গা থেকে আমরা পাইলাম হচ্ছে 5.3 10⁻11 এন স্কোয়ার বাই জেড, অথবা 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড। ওকে আচ্ছা, আর তোমরা অলওয়েজ এই জিনিসটা মাথায় রাখবা, সেটা কি, যে কোনো শর্টকাটের সময় আর এন ইকুয়াল কি হবে, R1 ইন্টু এন স্কোয়ার, রাইট, R1 ইন্টু এন স্কোয়ার, আর এন ইকুয়াল কি হবে R1 ইন্টু এন স্কোয়ার। এটাও কিন্তু আমরা গত ক্লাসে শিখছি, ওকে এটাও আমরা গত ক্লাসে শিখছি। ফাইন, এবার আমরা আস্তে আস্তে এই সূত্রের একটু ভিতরের দিকে যাব, এই সূত্রের একটু ইন ডেপথ আলোচনা করব। জাস্ট গতকালের পড়াটাকেই আমরা আরেকবার রিপিট করলাম, কেন, কারণ আজকে নতুন কিছু পড়াইতে গেলে আসলে তোমরা মাথায় নিতে পারবে না, কারণ কি তোমরা আজকে রেজাল্ট, তোমাদের আজকে রেজাল্ট হয়েছে, সো তোমরা আজকে অনেক খুশি। ওকে আসো, আসলে খুশি ব্যাপার না, আমরা পড়বো আস্তে ধীরে পড়বো, মনোযোগ দিয়ে খেয়াল করো, ইম্পর্টেন্ট জিনিস এখন শিখাবো। খেয়াল করো তো, এই যে আমরা যে একটা সূত্র বারবার বলতেছি যে এনাম ভাই আর এন, আর এন মানে হচ্ছে 5.31, সরি 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 দেখো 5.3 10⁻11, এই যে এনাম ভাই আপনি যে বারবার এটা বলতেছেন ইন্টু এন স্কোয়ার বাই জেড। ওকে ফাইন, আপনি একটা কাজ করেন তো, হাইড্রোজেনের জন্য বের করেন তো। ওকে ফাইন, তাহলে আমি হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের জন্য, হ্যাঁ হাইড্রোজেনের জন্য
যদি বের করতে চাই তাহলে আর অফ হাইড্রোজেন লিখবো। হাইড্রোজেনের কোন শক্তি স্তরের জন্য? হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য। সে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য। তাহলে কি হবে? n ইকুয়াল কত হবে? n ইকুয়াল 1 হবে। হাইড্রোজেনের জন্য z কত বাবা? হাইড্রোজেনের জন্য z মানে প্রোটন সংখ্যা কত? 1। n ইকুয়াল 1 প্রথম শক্তি স্তর মানে n ইকুয়াল 1, আর হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, তার মানে z অফ হাইড্রোজেন কত হবে? 1 হবে। ফাইন। তাহলে একটা জিনিস কি তুমি চিন্তা করছো, এই যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর মানে হাইড্রোজেনের জন্য R1 কত হবে? হাইড্রোজেনের জন্য R1 কত হবে? 5.3 10 to the power minus 11 into 1 square by 1। দ্যাট মিন্স এই পোরশন কিন্তু 1 হয়ে যাচ্ছে, এই পোরশন বাদ হয়ে যাচ্ছে। আমি তোমাকে এটাই বলতে যাচ্ছি যে মাথায় রাখবা R1 অলওয়েজ এটা, R1 অলওয়েজ এটা। R1 দিয়ে তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করলেই তুমি মাথায় রাখবা প্রথম ব্যাসার্ধ, প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ তুমি যখনই বলবে তখনই তুমি চিন্তা করবে হাইড্রোজেন। R1 যখনই বলবে তখনই তুমি চিন্তা করবা কি? এটা হচ্ছে না হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। তার মানে কি? শক্তি স্তরের ব্যাসার্ধ। এটা তুমি অলওয়েজ মনে রাখবা যে R1 যদি আমাকে কেউ বলে R1 শুধু R1 বললো, R1 বললে তুমি কি মনে রাখবা? হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। দ্যাটস ইট। R1 মানে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ। এন্ড এটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু। কেন? কেন? কারণ আমরা কিন্তু ভাইয়া বসাইছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি বসাইছি। দেখেন আমরা n স্কয়ারের জায়গায় 1 স্কয়ার বসাইছি এন্ড z এর জায়গায় 1 বসাইছি, বসানোর পরেই কিন্তু আমরা এটা পাইছি, তাই না? ওকে, তার মানে যখনই বলবে R1 বললেই তুমি কি বুঝবা? ভাই R1 মানে প্রথম শক্তি স্তর। ওকে, প্রথম শক্তি স্তর হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ কত? 5.3 10 to the power minus 11 মিটার বা 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। এটা সুন্দর করে খাতায় নোট করে রাখো, কারণ এটা দিয়ে আমরা বিভিন্ন এমসিকিউ সলভ করতে পারবো। বুঝা গেছে? এটা দিয়ে আমরা বিভিন্ন এমসিকিউ সলভ করতে পারবো। এন্ড আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো যে এই যে আমরা যে সূত্রটাকে এইভাবে লিখি, মনে করো Rn ইকুয়াল কি? এই যে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n স্কয়ার বাই z, রাইট? এটা কি আমাদের সূত্রটা না? এটা আমাদের সূত্রটা না? তাহলে হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তরের, হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের R1 কত হবে ভাইয়া? 0.53 অ্যাংস্ট্রম। কেন? কারণ হাইড্রোজেনের জন্য n স্কয়ার আর z সবই 1 হবে প্রথম শক্তি স্তর যদি কনসিডার করি। হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর কনসিডার করলে কি হবে? 1 হবে, z কি হবে? 1 হবে। শেষ, খেলা শেষ। এতটুকু বুঝলে তোমার কাজ শেষ, এতটুকু বুঝলে তোমার কাজ শেষ। ওকে, আমাকে একটু বলো তো ভাইয়া, এক ডান, ফার্স্ট যারা ক্লাস করতেছো তারা বলো, কারণ আজকে অনেকেই ক্লাস করবে না। আজকে রেজাল্ট দিছে, আজকে তোমরা অনেক খুশি, অনেকে দুঃখী, এটা খুব স্বাভাবিক। এটাই হচ্ছে গিয়ে আসলে হিউম্যান নেচার, এইটাই আসলে পরিবেশের ব্যাপার। ওকে, সো একটু বলো বুঝছো কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, তাহলে R1 কত? R1 অলওয়েজ 0.53 অ্যাংস্ট্রম বা 5.3 10 to the power minus 11 মিটার। এতটুকু মাথায় রাখবা, তাহলেই হবে। ওকে, আমার মনে হয় ডান। ওকে ডান। এরপর আসো, ম্যাথ একটু পরে করাই। হ্যাঁ, ম্যাথ একটু পরে করাই। একটু কঠিন ম্যাথ করাবো? বলো, একটু কঠিন ম্যাথ করাবো? আচ্ছা, আগে একটা সহজ ম্যাথ করাই। একটা সহজ, এটা একটু বেশি কঠিন, এটা এটা এক্সামে নিব, এটা করাই। দেখো এই ম্যাথটা একটু করে দাও, এই ম্যাথটা একটু করে দাও। হ্যাঁ, এই ম্যাথটা একটু করে দাও, ট্রাই করো। না পারলে কোনো সমস্যা নাই, না পারলে করাই দিব, কোনো সমস্যা নেই। করো, ট্রাই করো, ট্রাই করলে হয়ে যাবে। আসো, সেটা হচ্ছে দ্য রেডিয়াস অফ দ্য সেকেন্ড বোর অরবিট ফর হাইড্রোজেন অ্যাটম ইজ। মানে এখানে কি চাইছে তোমার কাছে? রেডিয়াস মানে ব্যাসার্ধ। ওকে, সেকেন্ড বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট মানে কি? n ইকুয়াল কত? n ইকুয়াল হচ্ছে 2, দ্যাটস ইট। n ইকুয়াল কত? n ইকুয়াল 2 মানে দ্বিতীয় শক্তি স্তরের জন্য চাইছে ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন অ্যাটম, দ্যাট মিন্স z ইকুয়াল 1, দ্যাট মিন্স কি? z ইকুয়াল 1। ক্লিয়ার? তার মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য দ্বিতীয় শক্তি স্তরের কি চাইছে? ব্যাসার্ধ চাইছে। ব্যাসার্ধ মানে r। ক্লিয়ার? বাকি বাদ বাকি যা মন চায় তা আছে, ওইগুলো দেখে আমাদের দরকার নাই। আমরা আমাদের মতো কাজ করা ট্রাই করি। আমরা কি শিখছি? আমরা যা শিখছি ওইটা দিয়ে কাজ করবো। তাহলে আমরা কি শিখছি ভাইয়া? Rn ইকুয়াল হচ্ছে R1 ইন্টু n স্কয়ার।
এটা শিখছি কিনা? হ্যাঁ ভাই শিখছি। ওকে, এবার আসো, এখানে কোন শক্তি স্তরের জন্য বলছে? 2 নাম্বার শক্তি স্তরের জন্য। R1 এর ভ্যালুটা কিন্তু ফিক্স, R1 এর ভ্যালুটা ফিক্স। কেন ফিক্স? R1 মানে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে ব্যাসার্ধ, এটা ফিক্স বানাই ফেলছি। মাথায় রাখবা এটাকে আমরা অলওয়েজ ফিক্স বানাই ফেলছি, 0.53 অ্যাংস্ট্রম। যদি এসআই ইউনিটে বলে 5.3 10⁻11 মিটার। এই যে এটাকে আমরা ফিক্স বানাই ফেলছি, মাথায় রাখবে এটা ফিক্স। হ্যাঁ এটা ফিক্স, এটা ফিক্স, মাথায় রাখবা, শেষ। এবার আসো, তাহলে R1 কত? R1 কিন্তু ফিক্স 0.53 অ্যাংস্ট্রম এককে আর কি, যেহেতু অপশনের উত্তরগুলো অ্যাংস্ট্রম এককে আছে তাই আমরা অ্যাংস্ট্রম একক কনসিডার করলাম। এন স্কয়ার মানে কত রে? 2 স্কয়ার, তাহলে কত হবে? 4 আর কি। হ্যাঁ 4, তাহলে 0.53 53 বাই হচ্ছে 100 ইন্টু 4। এটা হিসাব মুখে মুখে হিসাব করা যায়, 4 50 200, 4 3 12, 212 বাই 100, তার মানে 2.12 অ্যাংস্ট্রম। এটা যা আছে তাই অ্যান্সার আসবে। এই যেটা, এত কিছু পড়ার দরকারই নাই, টাইমই নাই। যা শিখছো তা দিয়ে ম্যাথ করতে হবে, যা শিখছো তা দিয়ে ম্যাথ করা শিখো, তাইলেই হবে। যা শিখছো তা দিয়ে ম্যাথ করলেই হবে। ওকে, এত কিছু জানার টাইম নেই। ক্লিয়ার? সুন্দর করে নোট করো, নোট করো, যারা ক্লাস করতেছো তারা নোট করো। আজকে রেজাল্ট দিছে তো, আজকে রেজাল্ট দিছে তো স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে তোমরা একটু অমনোযোগী থাকবা, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা ক্লাস করতেছো তারা নোট করবা। আজকে একটু লেট হয়ে গেল আমার। ওকে, না আমার লেট হয় না বেশি, সমস্যা নেই। 2.12 10⁻11। এই না না না, খেয়াল করো, এখানে কিন্তু অ্যাংস্ট্রম এককে চাইছে বাবা, এখানে অ্যাংস্ট্রম এককে চাইছে, দেখো অ্যাংস্ট্রম। তাই আমরা মিটারকে মিটার দিয়ে কাজ করব না, অপশনে যা আছে আমরা তা দিয়ে কাজ করার চেষ্টা করব, অপশনে যা আছে আমরা তা দিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে আসো। আচ্ছা, এটা একটু বেশি কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, এটা আমরা এক্সামে দিব, আগেই বলে দিলাম। আচ্ছা আসো, এবার এই প্রশ্নটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন, সবাই পারবে না। আই রিপিট, এই প্রশ্নটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন, সবাই পারবে না। এটা একটু টাফ প্রশ্ন, একটু কঠিন, অল্প একটু কঠিন প্রশ্ন, বাট ভালো প্রশ্ন। দেখো, হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা দেওয়া আছে, দেওয়া আছে ভাই, দেওয়া থাকতেই পারে, ওরা যা চাইতেছে তাই। হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা যদিও আসলে অ্যাকচুয়ালি ভ্যালুটা দেওয়া উচিত হয়নি, এটা 11 ধরো, এটা 11 ধরো তো, 11 ধরো। ওকে 11 ধরলাম, হ্যাঁ দেওয়া আছে। হিলিয়াম প্লাস আয়নে তৃতীয় কক্ষের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। এইটা পেইন কেন ভাইয়া? ব্যাসার্ধ পড়ছিলাম এতক্ষণ, বাট এখানে তরঙ্গ দৈর্ঘ্য কই থেকে আসলো? পয়েন্ট কিনা? এন্ড কার তরঙ্গ দৈর্ঘ্য? হিলিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য। হিলিয়াম প্লাস আয়নে তৃতীয় কক্ষের, মানে n = 3 দেওয়া আছে, n = 3 দেওয়া আছে, n = 3। হিলিয়াম প্লাস আয়ন, হিলিয়ামের জেড কত? হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2। হিলিয়ামের প্রোটন সংখ্যা 2 কিনা? 2। তাহলে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষ মানে z = n = 3, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। দ্যাট মিন্স ল্যামডা জিজ্ঞাসা করছে, ফাইন, ল্যামডা জিজ্ঞাসা করছে। এখন কথা হইলো ভাইয়া, হিলিয়ামের জিনিস জিজ্ঞাসা করছে, দিয়া দিছে হাইড্রোজেনের, এখন আমরা কি করব? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তুমি এইভাবে চিন্তা করো, দেখো খুব ইজি। কিন্তু কেমনি ইজি আমি তোমাকে আসলে মন থেকে আগে জিনিসটা বুঝাই। এটা তোমরা মাত্র নতুন, মাত্র হচ্ছে গিয়ে উঠছো, মানে এইচএসসি তে উঠছো, সো মাত্র শিখো, আস্তে আস্তে শিখো। দেখো হাইড্রোজেনেরটা দেওয়া আছে, হিলিয়ামেরটা বের করতে বলছে। আগে তুমি হিলিয়ামের ব্যাসার্ধ নিয়ে একটু চিন্তা করো, ব্যাসার্ধ নিয়ে চিন্তা করতে শিখো। হিলিয়ামের ব্যাসার্ধ কেমনে বের করবা? ভাই আমি পারি না, আরে না পারলে কোনো সমস্যা নেই, চিল, আস্তে ধীরে পারবি, সমস্যা নেই। দেখ আগে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, ফাইন। হিলিয়ামের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ বের করতে বলছে, তাও ফাইন। দেখো আমরা একটা কাজ করি, আর অফ হাইড্রোজেন, আর অফ হিলিয়াম আর আর অফ হাইড্রোজেনকে অনুপাত করি, একটা অনুপাত বের করি, তাহলে একটা আইডিয়া পাবা তুমি। করো, এরপরে আমরা আর করব না, আর করব না। হিলিয়ামের জন্য কি লিখবো বলো তো? দেখো তো, n² h² 4π² mze², এরকম না সূত্রটা? ইয়েস। এর ভিতরে আমরা কি করব না, জেডটাকে দিব না, জেডটাকে আলাদা রাখলাম, আর n²টাকেও আমরা আলাদা রাখলাম। ওকে ফাইন, এটা আমরা আলাদা হিসাব করতেছি। হ্যাঁ এটাকে আমরা কি করব? আলাদা হিসাব করব, n²/z আলাদা হিসাব করব, কোনো সমস্যা নাই। আসো এরপর এই আর এইচ মানে হাইড্রোজেনের জন্য চিন্তা করো, h² 4π² m² n²/z। ক্লিয়ার? ওকে। এন্ড খেয়াল করার বিষয় হচ্ছে, দেখো তো এই পোর্শন আর এই পোর্শন কাটাকাটি চলে যায় কিনা? হ্যাঁ ভাইয়া যায়।
দেখেন এই পোর্শন আর এই পোর্শন কাটাকাটি চলে যায় কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে যায়। এই পোর্শন কাটাকাটি চলে যায়। ফাইন ফাইন ফাইন। তাহলে এই পোর্শন আর এই পোর্শন কাটাকাটি আগেই বুঝাচ্ছি, একবারে বুঝাচ্ছি। হ্যাঁ, দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষ বলছে, দ্যাট মিন্স এই পুরাটা জিনিস কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এই পুরাটা জিনিস 1 হয়ে যাচ্ছে কিনা? ইয়েস, এই পুরাটা জিনিস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই পুরাটা জিনিস কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করতেছি। 1 1 হাইড্রোজেনের জন্য, রাইট? তার মানে আলটিমেটলি নিচের পোর্শন কি আর লিখতে হচ্ছে? না, লিখতে হচ্ছে না। তাহলে এই এই দাঁড়াও, তাহলে আলটিমেটলি এই n²/z এখানে লিখলাম, এটা কার? এটা হিলিয়ামের, রাইট? এটা হিলিয়ামের। এন্ড দেখো হিলিয়ামের ব্যাসার্ধ কেমনে আসবে? হিলিয়ামের ব্যাসার্ধ কেমনে আসবে দেখো, ইনটু আর অফ হাইড্রোজেন। এই যে আর অফ হাইড্রোজেন নিচে ছিল, আর অফ হাইড্রোজেনকে এখানে দিয়ে দিলাম। এন্ড আর অফ হাইড্রোজেন কত তুমি জানো? আর অফ হাইড্রোজেন কত তুমি জানো? কেমনে? একটু আগে তোমার মুখস্থ করেছি, 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম, রাইট? হাইড্রোজেনের একটাই শক্তি স্তর, মানে বাস্তবতা চিন্তা করলে একটাই শক্তি স্তর, এন্ড একটার ব্যাসার্ধ আর এইচ মানে কি একটারই ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। ওকে ফাইন। তাহলে আমি বলতে পারি আর অফ হিলিয়াম অ্যাকচুয়ালি কি হবে বলতো? 0.53 ইন্টু n²/z অফ হিলিয়াম। ফাইন, n²/z অফ হিলিয়াম। এই যে দ্যাটস ইট। এটা সবার জন্য সত্য, এটা সবার জন্য সত্য। ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, এই কথাটা সবার জন্য সত্য। তুমি এরপরে যার জন্য বের করবা তার জন্য সত্য হবে। ফাইন, আমরা একটু পরে দেখব। এখন দেখো তোমাকে বলছে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে। এখন তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কই থেকে আসলো? ব্যাসার্ধের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি? আমি কি জানি? হিলিয়ামের ব্যাসার্ধ জানি। হিলিয়ামের ব্যাসার্ধ কিন্তু ওরা বলে দেয় নাই। হিলিয়ামের ব্যাসার্ধ কি ওরা বলে দিছে? বলে দেয় নাই। এখন হিলিয়ামের ব্যাসার্ধ বলে দেয় নাই, ফাইন। তাহলে ব্যাসার্ধ আমি বের করলাম, ফাইন। এখন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করবো? কোনো সমস্যা নেই। সূত্র কি আমরা জানি? উত্তর হচ্ছে ইয়েস, জানি। দেখো তো তোমার এই সূত্র শিখাইছিলাম কিনা? 2πr ইকুয়াল n ল্যামডা। 2πr ইকুয়াল n ল্যামডা শিখাইছি এটা? হ্যাঁ ভাই শিখাইছেন, ফাইন। তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে? 2πr। এটা কার জন্য? হিলিয়াম প্লাস আয়নের জন্য কিন্তু, হ্যাঁ, হিলিয়াম প্লাস আয়নের জন্য। তাহলে 2πr/n। তাহলে 2π জায়গায় লিখলাম। এবার আসো, এই আরেক জায়গায় কি বসাবা? হিলিয়ামেরটা বসাবা না? হিলিয়ামেরটা বসাবা না? তাহলে হিলিয়ামেরটা বসায় দাও। 0.53 ইন্টু n²/z। এগুলো কিন্তু সব হিলিয়ামের জন্য, রাইট? সব কি হিলিয়ামের জন্য। আরেক জায়গাতে আমরা পুরা এই জিনিসটা বসাই দিলাম। দেখো আমরা ভ্যালু একটু পরে বসাচ্ছি। আর নিচে কি আছে? নিচে কিন্তু আরো একটা n আছে, নিচে আরো একটা কি আছে? n আছে। থাকতেই পারে, থাকতেই পারে, তোমার কি? ওকে ফাইন। এবার আসো আমরা একবারে বসাবো, হ্যাঁ। 0.53 ইন্টু n² এখানে থাকবে, আর নিচে কি হবে? zn। এই n আর n² কাটাকাটি গেলে একটা n থাকবে জাস্ট। আমি কিন্তু একদম পরে ভ্যালুগুলো পরে বসাবো, বুঝছো? ভ্যালুগুলো পরে বসাবো। এন্ড দেখো জেড এর ভ্যালু কত? হিলিয়ামের জন্য জেড এর ভ্যালু 2। তাহলে তুমি এখানে 2 বসাই দিতে পারো। তাহলে 2 পাই ইন্টু 0.53, আমরা অ্যাংস্ট্রম এককে চিন্তা করতেছি। n কত? n হচ্ছে তৃতীয় শক্তি স্তরের জন্য, ডিভাইডেড বাই 2। এই 2 আর এই 2 কাটা, এইখান থেকে যা অ্যান্সার আসবে তাই। 4.99 অ্যাংস্ট্রম আসা উচিত। 4.99 অ্যাংস্ট্রম। এটা খুবই 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 টাফ প্রশ্ন, সবাই পারবে না, সো একটু মনোযোগ দিও, তেলি হবে। 4.99 মানে 5 অ্যাংস্ট্রমের কাছাকাছি অ্যান্সার আসবে, অ্যাংস্ট্রমে আসবে। তুমি যদি চাও পরবর্তীতে মিটারে কাউন্ট করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি অ্যাংস্ট্রম এককে ম্যাথটা করে দিলাম। ম্যাথটা সবাই পারবে না, ম্যাথটা একটু মনোযোগ দিও, তাইলে বুঝবা। দেখো এখানে হিলিয়াম প্লাসের সবকিছু বের করতে বলছে। হিলিয়াম প্লাসের তৃতীয় শক্তি স্তরের ল্যামডা বের করতে বলছে। এখন হিলিয়ামের ল্যামডা বের করতে গেলে আমার আসলে ব্যাসার্ধ জানতে হবে। দেখো তৃতীয় শক্তি স্তর তো n আছেই, ল্যামডা বের করতে হবে। আর হিলিয়ামের আর কেমনে বের করব? হিলিয়ামের আর বের করা খুবই ইজি। আমরা হাইড্রোজেনের আর জানি কিনা? ইয়েস, হাইড্রোজেনের আর জানলে হিলিয়ামের আর বের করা খুবই ইজি, এটা মাথায় রাখবা। তাহলে হিলিয়ামের আর কি হবে? RH মানে ওই যে প্রথমের পোর্শনটুকু, RH ইন্টু n²/z অফ হিলিয়াম। মানে তুমি কি করবা? তোমার জারটা বের করতে বলুক, তুমি কি করবা? n²/z ইন্টু তার ইন্টু RH। মনে করো এরকম আমি তোমাকে বললাম এক্স এর ব্যাসার্ধ, এরকম ভাবে চিন্তা করবা। এক্স এর ব্যাসার্ধ, জাস্ট কথার কথা, এক্স এর ব্যাসার্ধ। তুমি কি করবা? আর এক্স আর এইচ, আর এক্স আর এইচ, আর এইচ কত? 0.53 অ্যাংস্ট্রম বা 5.3 10⁻11 মিটার। তুমি যেভাবে চিন্তা করো অ্যাংস্ট্রম এককে।
ইন্টু ইন্টু এন স্কোয়ার বাই জেড অফ ওই যে এক্স, এন স্কোয়ার বাই জেড অফ এক্স, মানে ওই যে এক্স এরটা বলছি না, এখানে এক্সটাকে একটু সুন্দর করে দাও। এই যে এই সূত্রটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখবা, এই সূত্রটা তুমি শর্টকাট হিসেবে মনে রাখবা। দেখো যে ভাই এক্স এর ব্যাসার্ধ তোমাকে যদি আমি বের করতে বলি, তুমি আর এক্স মানে এক্স এর ব্যাসার্ধ বের করবা, কেমনে বের করবা? 0.53 অংশ মানে ওই যে হাইড্রোজেনের আর, এটা কি, এটা কার আর বলো? এটা হচ্ছে হাইড্রোজেনের আর। এটা কার আর? এটা হচ্ছে হাইড্রোজেনের আর। ক্লিয়ার? এন্ড এন স্কয়ার বাই জেড, এই এন স্কয়ার বাই জেডটা কার হবে? এক্স এর হবে, মানে যারটা তোমার বের করতে বলছে। মাথায় রাখবা, তার অবশ্যই তার শক্তি স্তর তোমাকে বলে দিবে, এন্ড তার মানে তার পরিচয় কি তুমি জানবা, সো তুমি এটা দিয়ে কাজ করতে পারবা। বুঝছো? আমাকে একটু বলো ভাইয়া, 2 ডান। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এটা পরীক্ষায় দিব, আগেই দেখায় রাখলাম, এটা পরীক্ষায় দিব, এটা আর করাচ্ছি না। আমাকে একটু বলো 2 ডান তাড়াতাড়ি। ওপেন প্রশ্ন ফাঁস করে দিলাম আগেই, পরীক্ষায় কিন্তু একটু কঠিন প্রশ্ন থাকবে। প্রথম উইকলিতে আমরা কিন্তু 2-1টা প্রশ্ন কঠিন রাখছি, 2-1টা প্রশ্ন। উইকলি 2তে আমরা আবার 2-3টা প্রশ্ন একটু কঠিন রাখবো। ওকে, সো এটা একটু বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। তাড়াতাড়ি। আমার মনে হয় বুঝতে কারো কোনো সমস্যা হওয়া উচিত না, কারণ ইজি ম্যাথ ছিল। হ্যাঁ, ইজি ম্যাথ ছিল, এত বেশি কঠিনও না। ওকে, ডান ডান, ভেরি গুড। আস্তে আস্তে মনে করো তুমি একটা একটা ম্যাথ বুঝো নাই পড়ার সময়, একটা ম্যাথ লাইক তুমি বুঝো নাই, কোনো সমস্যা নাই। এই ম্যাথটা যখন তুমি হচ্ছে গিয়ে পরে আবার করবা, তখন দেখবা তোমার কাছে ভালো লাগবে, তখন দেখবে তুমি সব কিছু আস্তে আস্তে বুঝতেছো, বুঝছো জিনিসটা। ওকে ওকে, তা আসো আমরা পরেরটাই যাই। এবার দেখো এনতম কক্ষপথের বেগ, বেগের ব্যাপারটা কি ছিল, বেগের ব্যাপারটাও আমরা সবাই জানি। দেখো বেগের সূত্রগুলো একটু দেখে আসো। সব সূত্র আগের দিন পড়াই দিছি, এই সব সূত্র আগের দিন পড়াই দিছি। 2πz² ডিভাইড বাই nh, আচ্ছা। আর vn 2.18 10⁶ মিটার পার সেকেন্ড z/n পড়াইছি। আসো আমরা একটু আরেকবার করি। তাহলে এই vn এর সূত্র কি হবে বলো? vn কি হবে? 2πze² বাই nh। ওকে, সো আমরা z/n টাকে আলাদা রাখলাম। ক্লিয়ার? ওকে, এন্ড মনোযোগ দিয়ে খেয়াল করো, এতটুকুর ভ্যালু কিন্তু ফিক্স, এতটুকুর ভ্যালু কিন্তু ভাইয়া তোমার ফিক্স ভাবে শিখাইছি, রাইট? 2.18 10⁶ মিটার পার সেকেন্ড এসআই ইউনিটে, রাইট? z/n এন্ড এটা কোন এককে? মিটার পার সেকেন্ড একক। সুন্দর, ওকে ফাইন। এখন মজার বিষয় আমি বলি, সেটা হচ্ছে তুমি চিন্তা করো হাইড্রোজেনের সবসময় কাঠটা নিয়ে কাজ করবা, হাইড্রোজেনটা নিয়ে কাজ করবা। দেখো তোমাকে যদি বলি ভাই হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের বেগ কত, হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তরের বেগ মানে v1 কত? দেখো তুমি v1 বের করো, দেখবা এইটাই আসবে রে ভাই, দেখবে এইটাই আসবে। কেন? কারণ হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর, হাইড্রোজেনের জন্য z এর ভ্যালু কত? 1। হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তর n এর ভ্যালু কত? 1। তার মানে হাইড্রোজেনের জন্য v1 সবসময় কি আসবে? এইটাই আসবে। তার মানে v1 টাও ফিক্স। r1 যেমন ফিক্স বলছি না, r1 মানে কি? r1 বলতে আমরা কি বুঝবো? rh বুঝবো। সিমিলারলি v1 বলতেও তুমি কি বুঝবা? হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের বেগ। v1 বলতে সবসময় বুঝবা হাইড্রোজেনের জন্য প্রথম শক্তি স্তরের গতিবেগ হবে কত, ইলেকট্রনের গতিবেগ হবে এইটা। দ্যাটস ইট। এতটুকু তোমার মাথায় একদম সেট করে নাও, একদম সেট করে নাও। এখন চিন্তা করে দেখো, আমরা এই সূত্রও শিখছিলাম, মনে আছে? vn ইকুয়াল কি ছিল? v1 ডিভাইডেড বাই n। v1 বাই n, এন্ড v1 কিন্তু আমরা ফিক্স ধরে নিছি। কেন v1 কে ফিক্স ধরে কত রাখছি? v1 কি সব সময় ফিক্স রাখবা 2.18 10⁶। এটা সব সময় ফিক্স। কেন? এটা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ইট। হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে বাকিদের কাজ করব, হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করে বাকিদের কাজ করব, কোনো প্যারা নাই, আমরা আস্তে ধীরে করতে পারবো। ঠিক আছে? তো আমাকে একটু সুন্দর করে এই জায়গাটা একটু নোট করো তাড়াতাড়ি, সুন্দর করে এই জায়গাটা নোট করো। এন্ড আমরা কি করব, বেগের অনেকগুলা ম্যাথ আছে, আমরা বেগের ম্যাথগুলো করব। আসো দেখো, আমরা 2টা নিয়মে ম্যাথ করব, টেনশনের কোনো কারণ নেই, সবভাবে অ্যান্সার মিলবে। এই ম্যাথ যেমন মনে করে তোমার একটা ম্যাথ দেওয়া হয়েছে, তোমার এই ম্যাথ করতে কোনো বেগ পেতে হবে না। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তর, দ্যাট মিন্স কি বলতো? n ইকুয়াল কত? 1। কে শেলে ঘূর্ণায়মান ইলেকট্রন, গতিবেগ বের করো। ভাইয়া এটা খুবই ইজি, মানে হাইড্রোজেনের জন্য v1 চাইছে, তাহলে v1 কত করবা তুমি? v1 মানে শেষ, তোমার অ্যান্সার শেষ, এত প্যারা নাই।
এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? এটা তুমি পেরে গেছো, শেষ। পড়ালেখা হচ্ছে এই জায়গায়। আসো, সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান 11তম ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ফাইন। এবার আসলে পড়ালেখা, মানে এখানে তোমার কাছে কি চাওয়া হয়েছে? তোমার কাছে চাওয়া হয়েছে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য। তাহলে সোডিয়াম পরমাণুর জন্য জেড ইকুয়াল কত বাবা? 11 কিনা? হ্যাঁ ভাইয়া, জেড ইকুয়াল 11। দেখো সোডিয়ামের জন্য জেড ইকুয়াল কত? 11। শক্তি স্তর 11তম ইলেকট্রন। 11তম ইলেকট্রন মানে কত নাম্বার শক্তি স্তর বলো তো? 3 নাম্বার শক্তি স্তর। কেমনে বুঝলাম? প্রথমে কয়টা থাকে? প্রথমে থাকে 2টা, পরে থাকে 8টা, পরে থাকে কয়টা? 1টা। তাহলে লাস্টে হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে সোডিয়াম পরমাণুর তৃতীয় শক্তি স্তর, বলেই দিস, n ইকুয়াল হচ্ছে কত? n ইকুয়াল হচ্ছে 3। n ইকুয়াল 3। এবার বলছে বেগ নির্ণয় করতে। ফাইন ফাইন ফাইন, কোনো সমস্যা নেই। আসো, তাহলে বেগের সূত্র বসাই দাও। তাহলে এখানে সোডিয়ামের জন্য v3, সোডিয়ামের জন্য এটা v3, সোডিয়ামের জন্য v3। ক্লিয়ার? মানে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ। তাহলে কি হবে দেখো, টুয়াইস পাই, সূত্র পড়ছি না? 1416, 2 পাই জেড ই স্কয়ার। ই স্কয়ার, ই স্কয়ার কত? 4.8 10 টু দি পাওয়ার -10 ই স্কয়ার। 2 পাই জেড ই স্কয়ার, জেড বসাই নাই রে বাবা, জেড বসাই নাই, জেড হচ্ছে 11 ডিভাইড বাই এন এইচ। এইচ কত? এইচ কত? 6.626 10 টু দি পাওয়ার -27। ভাইয়া এই সূত্রে সবসময় সিজিএস বসাইতে হবে, মাথায় রাখবা, সবসময় সিজিএস ভ্যালু বসাইতে হবে। ডিভাইড বাই এইচ, এন এইচ, এন কত? এন হচ্ছে 3। এই যে আলাদা করে রাখলাম, দেখো সূত্রটা মিলে কিনা। তাহলে ভি এন এর সূত্র কি ছিল? 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এন এইচ। এই যে এন আর জেডটাকে ভাইয়া আলাদা লিখছি, বুঝছো? এন আর জেডটাকে ভাইয়া কি করেছি? আলাদা লিখেছি। এন আর জেডটাকে ভাইয়া কি করেছি? আলাদা লিখেছি। দেখো, এন আর জেডটাকে ভাইয়া আলাদা লিখছি, জেড বাই এন, জেড বাই এন, জেড বাই এন। 2 পাই ই স্কয়ার ডিভাইড বাই এইচ জেড বাই এন। এন মাথায় রাখবা, সেটা হচ্ছে এই সূত্রে সবসময় কি বলছি ভাইয়া? সিজিএস ইউনিট অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই করবা? সিজিএস ইউনিট অ্যাপ্লাই করবা, সিজিএস ইউনিট অ্যাপ্লাই করবা। এখন তুমি আমারে বলতেই পারো, ওকে আনাম ভাই, আমি এইভাবে একটু করি, এইভাবে করে অ্যান্সার মিলাবো। কোনো সমস্যা নেই। দেখো তো তোমারে কি ভাইয়া শিখাইছিলাম কিনা, এতটুকু থেকে কোন ভ্যালু বের হয়? ভাই এতটুকু থেকে তো এরকম ভ্যালু বের হয় যদি এসআই ইউনিটে করি। সমস্যা নাই, তুমি ডাইরেক্ট বসাই দাও না রে ভাই, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। 11/3 এই জায়গায় লিখবা মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড লিখবা? কেন? কারণ ভাইয়া এটা হচ্ছে আমাদের শর্টকাট, এসআই ইউনিটের শর্টকাট। আর এই জায়গায় তুমি অবশ্যই কি লিখতে হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। কেন? কারণ এই জায়গায় যা ছিল, এই জায়গায় যা আছে সব কিন্তু সেন্টিমিটারে, মানে সব সিজিএস এ, তাই না? তাহলে সিজিএস, এরপরের লাইনে তুমি উইদাউট ক্যালকুলেশন এই সূত্রটা লিখতে পারবা, মানে মিটার পার সেকেন্ড। এই জায়গা থেকেই তো ভাই এইটা আনছিলাম, মনে আছে? এবার আসো এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলো। অ্যান্সারটা বের করলে আমার কাজ শেষ। মিটার পার সেকেন্ড এককে অ্যান্সার দিবা, শেষ। পড়ালেখা ইজি, একটু করতে হবে। মানে দেখো, তোমার কাছে এটা চাইছে, তুমি ডিরেক্ট এটা মারবা না, তুমি আগে সূত্রটা লিখবে। এই যে এই সূত্রটা লিখবা, 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এনএইচ। 2 পাই জেড ই স্কয়ার ডিভাইড বাই এনএইচ লিখলা, ভ্যালুগুলো বসাও। তোমার ক্যালকুলেশন করা লাগবে না। কেন লাগবে না? কারণ এন আর জেড হচ্ছে প্রশ্নে তোমাকে বলে দিছে কিনা? দিছে। এন আর জেড প্রশ্নে তোমাকে বলে দিছে? দিছে। বাদ বাকির ভ্যালু তোমার আমি আগেই মুখস্থ করাই ফেলছি। সো তোমার কিসের ক্যালকুলেশন প্রয়োজন? হ্যাঁ ভাইয়া, ভ্যালুগুলা কি আমার বসানো উচিত না? অবশ্যই বসানো উচিত। কেন? কারণ তোমাকে ভ্যালু শিখাইছি, আমি তোমাকে ক্যালকুলেটরের হাত থেকে বাঁচাইতে পারবো। এত বড় ক্যালকুলেশন, মানে এত বড় জিনিসগুলো তোমার ক্যালকুলেটরে তুলতে হবে না, তোমার এতটুকু হেল্প আমি করতে পারবো। বাট ভ্যালুগুলো তোমার জানতেই হবে, ভ্যালু মাস্ট তোমার জানতে হবে। ওকে, আমাকে একটু বলো তো ভাইয়া, এটা কয় নাম্বার ম্যাথ রে? এই এটা অনেক বড় নাম্বার ম্যাথ, যাই হোক তুমি বলো ভাইয়া 3 বুঝছো, বলো বলো 3 ডান ফার্স্ট। জানি না এটা 3 নাম্বার ম্যাথ কিনা, এটা আরো বেশি হতে পারে। ওকে, তাড়াতাড়ি। এই সাউন্ড আজকে ক্লিয়ার না? দেখো তো। ওকে, হ্যাঁ সাউন্ড আজকে ক্লিয়ার আমার মনে হয়, হ্যাঁ সাউন্ড আজকে ক্লিয়ার থাকা উচিত। ওকে, এই জায়গা থেকে যা আসবে তাই অ্যান্সার, এই জায়গা থেকে যা আসবে তাই অ্যান্সার। এটা নিজে নিজে করবা, আমি তোমার বলে দিই। হাইড্রোজেন পরমাণুর কে শেলের ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত? গতিবেগ তুমি জানো? হাইড্রোজেনের কে শেলের গতিবেগ কত? বিও হাইড্রোজেন কত হবে?
কে শেল মানে হচ্ছে 1 নাম্বার শেল, রাইট? কে শেল মানে কি 1 নাম্বার শেল। হাইড্রোজেনের জন্য বলছে, দ্যাট মিন্স জেড ইকুয়াল কত? জেড ইকুয়াল 1, মানে v1 সোজা হিসাব 2.18 10 টু দি পাওয়ার কত বলো তো? 6। এটা আমার v1। ইলেকট্রনের গতিবেগ যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগের কত গুণ? এইবার পড়ালেখা দেখো, যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ কত হয়? আলোর বেগের সমান। শেষ। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ মানে হচ্ছে আলোর গতিবেগ। শেষ। গতিবেগ, এই কথার অর্থ কি বলতো? এই কথার অর্থ হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা তো তুমি জানো না, না জানলে শিখে নাও। তোমার বলছে এইটা ওর কত গুণ, এইটা ওর কত গুণ, তাহলে তুমি কি করবে আসলে ভাই? v1 ডিভাইড বাই 3 × 10⁸ এটা বের করবা। v1 কত? v1 এর ভ্যালু জানো? হ্যাঁ ভাই জানি। কত? 2.18 10⁶। এখান থেকে যা আসবে সেটাই কি তোমার অ্যান্সার। কত সুন্দর রে ভাই, কত সুন্দর। বলো ভাইয়া, 4 ডান। ফাস্ট বলো। খুবই সুন্দর জিনিস, পড়ালেখা করতে হবে রে। বলো বুঝছো কিনা? ওকে, আমার মনে হয় এতটুকু বোঝা খুবই ইজি। ওকে ডান। তারপর আসো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথ স্কিপ করে যাওয়া যাবে না পরীক্ষার হলে, এই ম্যাথকে স্কিপ করে যাওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, দেখো, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষে, মানে এই দেখো তৃতীয় বোর কক্ষে, তার মানে n ইকুয়াল কত দেওয়া আছে? এখানে n ইকুয়াল হচ্ছে 3 দেওয়া আছে। পেইন না? পেইন, হ্যাঁ আমিও জানি এটা পেইন। তৃতীয় বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ওকে বেগ নির্ণয় করতে বলছে, মানে v3 নির্ণয় করতে বলছে, বুঝছো? v3 নির্ণয় করতে বলছে কার জন্য? হাইড্রোজেনের জন্য। জেড এর ভ্যালু কি তুমি জানো? ইয়েস ভাইয়া জানি। কেন? জেড এর ভ্যালু দেওয়া আছে না? আরে ইজি ম্যাথ, এগুলো বাচ্চা ম্যাথ, একটু বুঝে করতে হবে, আর কিছু না। দেখো, প্রথম কথা হচ্ছে v3 বের করতে বলছে। ভাই v3 সুপার ইজি। কি বলছি তোমারে বলতো? হাইড্রোজেনের জন্য দেখো, হাইড্রোজেনের জন্য v3 কি হবে বলতো? তোমার কি মনে আছে? সূত্রটা মনে আছে? vn v1 বাই n, এরকম ছিল না সূত্রটা? ইয়েস। তাহলে v1 কত? 2.18 10⁶। n কত বলো তো? n হচ্ছে তোমার কত? 1, ও সরি, n হচ্ছে 3, পরে n হচ্ছে 3। এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে। কত হবে? মিটার পার সেকেন্ড। কাজ শেষ তোমার। কেন? তোমার সূত্র শিখাইছি না বলো তো? vn ইকুয়াল কি? v1 ডিভাইডেড বাই n। শিখছো না? শিখছি, গত ক্লাসে শিখছি। তাহলে কি হবে? n মানে কি? n মানে হচ্ছে 3। এটা কি? n মানে হচ্ছে 3, এই জায়গায় 3 লিখি, হ্যাঁ এই জায়গায় 3 n লিখি, তার মানে v3 হবে v1 বাই 3, দ্যাটস ইট। এখান থেকে অ্যান্সার আসবে। ওকে, এবার বলছে নিউক্লিয়াসকে ঘিরে ওই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? এটা পরের হিসাব। তুমি আমার জন্য একটা কাজ করো, তুমি কি কাজ করবে আমার জন্য বলো তো? তুমি আমার জন্য একটা কাজ করবা, সেটা হচ্ছে বেগটা, ব্যাসার্ধটাও নির্ণয় করে ফেলো ভাইয়া, ব্যাসার্ধটাও নির্ণয় করে ফেলো। তাহলে r3 কি আসবে? r1 চিনি আমরা, r1 কে চিনি? হ্যাঁ ভাইয়া চিনি। হাইড্রোজেনের জন্য r1 তো চিনি, n স্কয়ার চিনি। দেখো তো এই সূত্র শিখাইছি কিনা? হ্যাঁ শিখাইছি। তাহলে এই সূত্র যদি তুমি পারো, তাহলে তুমি কি এই সূত্রটাও পারবা? দেখো তো, 3 স্কয়ার মানে কত? 9। এর সূত্র পারবা? হ্যাঁ ভাইয়া পারবো। r1 কত বলো তো? ভাইয়া r1 কত আমি জানি না। 0.53 অ্যাংস্ট্রম। ভাই ইজি করে কর না ভাই, এটারে তুমি মিটার পার সেকেন্ড বানাইছো, এটারে অ্যাংস্ট্রম কেন বানাবা? ইন্টু 9, তাহলে কত আসবে? ভাই কিছু না কিছু একটা আসবে, তাহলে এখান থেকে কি আসবে? এত মিটার। ডান। এখন তোমার কাছে কি চাইছে বলো? এখন তোমার কাছে কি চাইছে? এখন তোমার কাছে কি চাইছে বলো? এখন তোমার কাছে চাওয়া হয়েছে নিউক্লিয়াসকে ঘিরে ওই ইলেকট্রনটি, এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, পার সেকেন্ডে কতবার আবর্তন করে। দ্যাট মিন্স আবর্তন সংখ্যা। কি চাওয়া হয়েছে? আবর্তন সংখ্যা।
আবর্তন সংখ্যা। লেখো আবর্তন সংখ্যার সূত্র কি বলতো? দেখো আমরা কি জানি, মনে ছোটবেলায় পরিমিতিতে শিখছি না, বৃত্তাকার, আমরা সব কিন্তু বৃত্তাকার ধরে নিচ্ছি। একটা পয়েন্ট যদি বৃত্তাকার পথে ঘুরে আসে, তাহলে একবার ঘুরে আসলে কি পরিধির সমান পথ অতিক্রম করে, একবার ঘুরে আসলে পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে আবর্তন সংখ্যার সূত্র কি হওয়া উচিত? অবশ্যই পরিধির সাথে রিলেটেড হওয়া উচিত। তার মানে আবর্তন সংখ্যা হবে হচ্ছে বেগ বাই পরিধি, বেগ বাই পরিধি। তাহলে বেগ কত? বেগের সূত্র আমরা শিখছি v3, এই যে v3 পাইছি পাইছি। পরিধি কত হবে? 2 পাই r3, এই যে r3। কেন r3 বের করছি বুঝছো এবার? কেন r3 বের করছি? এখান থেকে কি এসে পড়বে, এখান থেকে অ্যান্সার এসে পড়বে, এই এখান থেকে অ্যান্সার এসে পড়বে। কথা বুঝে গেছে ভাই? মানে খুবই ইজি, মানে তুমি জাস্ট এখন ভ্যালুগুলো বসাবা। আজকে যেহেতু তোমাদের রেজাল্ট দিছে, তাই আমি বেশি বড় করতেছি না লেকচারটাকে, আমি চাইতেছি জাস্ট প্রত্যেকটা ম্যাথগুলো টাচ করি, তোমার বুঝাই দিই। তাহলে আবর্তন সংখ্যা কি হবে? বেগ বাই পরিধি, বেগ বাই পরিধি, দ্যাটস ইট, বেগ বাই পরিধি। বুঝা গেছে? একটু সুন্দর করে নোট করো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই একটা ফেমাস ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে তুমি কি করবা, যখনই তোমার কাছে কতবার প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে জিজ্ঞাসা করবে, মানে আবর্তন সংখ্যা জিজ্ঞাসা করবে, তখন তুমি কি করবা বলো তো? বেগ বের করবা, ব্যাসার্ধ বের করবা, দেন বেগ বাই পরিধি বের করবা, দ্যাটস ইট। পরিধি মানে কি? টুয়াইস পাই আর, শেষ। আমাকে একটু বলো ভাইয়া, 5 ডান, ফাস্ট 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 বলো, 5 ডান। তাড়াতাড়ি। R1 কেমনে আইলো? এই এটা তো মুখস্থ সূত্র। কিরে কিরে কিরে, এই কে জানি জিজ্ঞাসা করছে R1 কেমনে আইলো? এটা মুখস্থ সূত্র, গত ক্লাসে প্রমাণ করাইছে, এটা গত ক্লাসের পড়ালেখা। আজকে কেন জিজ্ঞাসা করছো? এই এটা তো ভালো অভ্যাস না। আজকের ক্লাসে কেন তুমি জিজ্ঞাসা করলা বলো? আজকের ক্লাসে কেন জিজ্ঞাসা করলা? ওকে, ওকে ডান, আমার মনে হয় ডান। এবার আসো পরেরটা দেখো। হাইড্রোজেন পরমাণুর এম শেলের দূরত্ব দেওয়া আছে, এম শেল KLM, দ্যাট মিন্স n ইকুয়াল কত? 3। এম শেল মানে কি বলো তো? এম শেল মানে হচ্ছে n ইকুয়াল 3, দূরত্ব দেওয়া আছে। এখানে ইলেকট্রনের বেগ আর কৌণিক ভরবেগ নির্ণয় করো, এটা খুবই বাচ্চা ম্যাথ। বেগের সূত্র কি জানি আমরা? ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে, আর কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। কৌণিক ভরবেগ মানে বুঝো এমভিআর, মানে n/2 পাই। তাহলে তোমার কাজ হচ্ছে আগে এমভিআর ইকুয়াল n/2 পাই বের করো, এটা খুবই ইজি। আর বেগ, বেগ কি হবে? n জানো, তৃতীয় শক্তি স্তর, 8 জানো জানি, 2 জানো জানি, পাই জানো জানি, m জানো জানি, আর জানো, এই যে ভাই আর দিয়ে দিছে, দেখো এই যে আর দিয়ে দিছে। দূরত্ব ভাইয়া, এম শেলের দূরত্ব মানেই তো এখানে এটা কি, এটা কি আমার আর না? এটাই হচ্ছে আমার আর, দ্যাট মিন্স r3 দেওয়া আছে, r3 দেওয়া আছে, এটা কি আমার r3। ক্লিয়ার? তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে v3 কত, v3 সূত্র কি হবে r3 থাকলে? মানে আর দিয়ে দিছে, তার মানে ভি এর সূত্র কোনটা ইউজ করবা? দেখো আর দিয়ে দিছে 2 পাই ZE² ডিভাইডেড বাই NH, এই সূত্র কি ইউজ করব? করব না। কেন করব না? কারণ আর দিয়ে দিছে, আর দিয়ে দিছে মানে যদি আর গিভেন হয়, আর গিভেন হলে প্রত্যেকটা টাইপ শিখে রাখতে হবে, বুঝছো? আর গিভেন হলে কি করতে হবে? ভি ইকুয়াল কি লিখতে হবে? NH বাই টুয়াইস পাই MR, তখন ডিরেক্টলি এই সূত্র ইউজ করব। আর গিভেন না হলে, মানে আর দেয়া না থাকলে, হ্যাঁ, আর দেয়া না থাকলে তখন তুমি এই সূত্র ইউজ করবে। প্রত্যেকটা কনসেপ্ট জানতে হবে, বুঝছো? তাহলে এবার দেখো এখানে কি এম শেলের দূরত্ব মানে কি? 3 নাম্বার শক্তি স্তরে ব্যাসার্ধ দিয়ে দিছে, 3 নাম্বার শক্তি স্তরে ব্যাসার্ধ ওরা কি করছে? ওরা 3 নাম্বার শক্তি স্তরে ব্যাসার্ধ দিয়ে দিছে, ওরা 3 নাম্বার শক্তি স্তরে ব্যাসার্ধ দিয়ে দিছে, ফাইন। তার মানে আমরা এই যে এই জায়গায় বসাবো, R3 তে গিয়ে বসাবো। 2 পাই এম আমরা জানি, 2 জানি, পাই জানি, এম কত? 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31, এন জানি 8 জানি, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 হোয়াটএভার। আর এটা তোমার বের হয়ে গেছে। এবার এমবিআর ইকুয়াল কি? NH/2 এটা জাস্ট নরমাল, এটা কি? এটা জাস্ট নরমাল তৃতীয় শক্তি স্তর, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস কত? 34, 2 পাই কত হবে বলো? 3.1416,
এখান থেকে অ্যান্সার এসে পড়বে, রাইট? এখান থেকে অ্যান্সার এসে পড়বে। ওকে, ডান। বেগের ম্যাথগুলো শেষ, প্যারা নাই। বেগের ম্যাথগুলো শেষ, আর প্যারা নাই। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার ম্যাথ বলো? 6 নাম্বার ম্যাথ। মেবি এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ ছিল। বলো ভাইয়া 6 ডান, ফাস্ট 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 6 ডান, ফাস্ট, তাড়াতাড়ি। R1 এর মান, R1 এর মানও তো প্রমাণ করে দিছি বাবা। এই R1 এর মান কত? R1 এর মানও তো প্রমাণ করে দিলাম। এই যে R1 এর মান, R1 এর মানও প্রমাণ করে দিছি, বুঝছো? পড়ালেখা একটু করতে হবে তো। এই পড়ালেখা না করলে হবে? পড়ালেখা করতে হবে। এবার দেখো শক্তি, শক্তি সূত্র কি ভাই? শক্তি সূত্র কি আমরা গত ক্লাসে পড়ছি? উত্তর হচ্ছে ইয়েস, পড়ছি। দেখো -2π² mz² e⁴ mz² e⁴ n²h²। দেখো তো আমার তো সূত্রটা এরকম ছিল কিনা? ইয়েস, এরকম ছিল। দেখো এরকম ছিল। এন্ড ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গা থেকে ভ্যালুটা কত আসছে? 2.18 10⁻⁻18 z² n²। এটা কোন এককে? এটা জুল এককে। এই এটা কোন এককে? এটা হচ্ছে জুল এককে। এখন এই জায়গায় আরেকটা ভ্যালু একটু বলতে হবে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট একক। ওইটা একটু মনে রাখবা, বুঝছো? ইলেকট্রন ভোল্ট একক। আমরা এটা নিয়ে খুব বেশি কথা বলবো। দেখো জুলকে ইলেকট্রন ভোল্টে কেমনে নেয়, দেখো জুলকে ইলেকট্রন, আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, বুঝছো? তোমরা মাত্র এইচএসসি তে উঠছো তো, সো তোমরা সব পারো না। ইলেকট্রনের চার্জটাকে দিয়ে ভাগ করতে হয়। জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে কি করতে হয়? ইলেকট্রনের চার্জটাকে দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এই যেটা, ভালো করে এখানে এটা ভাগ করো। 2.18 10⁻⁻18 1.6 10⁻⁻19, তাহলে কত হবে? 13.6 আসবে। -13.6 ইলেকট্রন ভোল্ট, z² n² ইলেকট্রন ভোল্ট। এই যে ইলেকট্রন ভোল্ট এককে এই জিনিসটা আসবে। এটা আমরা গত ক্লাসে শিখি নাই, এটা আজকে শিখিয়ে দিলাম আর কি। আর এই যে জুল এককে আসবে এই সূত্রটা, বুঝছো? জুল এককে আসবে এই সূত্র, জুল এককে আসবে হচ্ছে এই সূত্র। ভালো করে তাকাও, জুল এককে আসবে এই সূত্র, আর ইলেকট্রন ভোল্ট এককে আসবে এই সূত্র। একটু সুন্দর করে লিখে ফেলো, একটু সুন্দর করে লিখে ফেলো ভাইয়া। যদি জুল থাকে, তোমাকে যদি বলে ইলেকট্রন ভোল্ট এককে যাইতে, জুল থেকে ইলেকট্রন ভোল্ট এককে কেমনে যাবা? আচ্ছা উল্টাটা আগে শিখাই। 1 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত জানো? এই যে 1.6 10⁻⁻19 জুল। মাইনাস তো ইলেকট্রনের চার্জের প্রকৃতিটা। এই যে মাইনাসটা কি? মাইনাসটা হচ্ছে চার্জের প্রকৃতি, দ্যাটস ইট। মাইনাসটা আসলে চার্জের প্রকৃতি, সরি এখানে মাইনাস নাই, হ্যাঁ মাইনাস হচ্ছে চার্জের প্রকৃতি। এবার আসো, তাহলে সুন্দর করে লিখে ফেলো ভাইয়া। জুল যদি থাকে তোমার কাছে, ইভিতে যদি যাইতে বলে, তুমি কি করবা? 1.6 10⁻⁻19 কি করবা? ভাগ করবা, ভাগ করবা, হ্যাঁ। আর ইলেকট্রন ভোল্ট থেকে তোমাকে যদি জুলে আসতে বলে, তুমি কি করবা? 1.6 10⁻⁻19 কি করবা? গুণ করবা। ইজি পড়ালেখা, একটু জাস্ট পড়ালেখা করলেই হয়ে যাবে। ওকে ওকে, দ্যাটস ইট। এবার ইএন আর ই1 এর সম্পর্ক, এটাও কি গত ক্লাসে পড়াইছি না? এই দেখো ই1 আর ই1 এর সম্পর্ক কি বলো? n²। ইএন ইকুয়াল কি হবে? e1/n²। এন্ড খেয়াল করো, দেখো তো, মাথায় রাখবা সবসময় ই1 ফিক্স। ই1 বলতে কি বোঝাবে? হাইড্রোজেনের মানে প্রথম শক্তি স্তরটাকে, প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন পাঠাইতে কত শক্তি দেওয়া লাগবে, সোজা হিসাব। প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন নিতে কত শক্তি দেওয়া লাগবে, বা আনতে কত শক্তি দেওয়া লাগবে, এরকম আর কি হিসাবটা। তাহলে ই1 অলওয়েজ, দেখো ই1 অলওয়েজ ফিক্স। ই1টা মানে কি? হাইড্রোজেনকে বোঝাচ্ছে, সোজা হিসাব। কেমনে বুঝলাম ভাই হাইড্রোজেনে বোঝাবে? মনে করো হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের জন্য, হ্যাঁ প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের জন্য এভাবে চিন্তা করো, তাহলে কি হবে? ই1 কত হবে ভাই? এই যে এই যে এই জিনিসটা -2.18 10⁻⁻18
এন স্কয়ার জেড স্কয়ার, খেয়াল করো এন স্কয়ার, সরি উপরে কি জেড স্কয়ার না, হ্যাঁ জেড স্কয়ার এন স্কয়ার। ভাই দেখো তো এটা কি 1 না, এটা কাটাকাটি চলে যাচ্ছে না, ইয়েস দ্যাট মিন্স এটা জুল। বা সিমিলারলি চিন্তা করো E1 কত আসবে বলো তো, -13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো সাথে কি আছে, এই দেখো সাথে কিন্তু এন স্কয়ার জেড স্কয়ার এন স্কয়ার আছে, জেড স্কয়ার এন স্কয়ার কিন্তু তোমার কাছে আছে, বাট এগুলো বাদ চলে যাবে কেন, 1 1 1 1 দেখে বাদ চলে যাবে। তাহলে সবসময় মাথায় রাখবা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরের জন্য E1 অলওয়েজ ফিক্স, এন্ড যে কোনো জায়গাতে তুমি যখন E1 ইউজ করবা তখন E1 এটা ইউজ করবা। E1 মানে হাইড্রোজেনের সাথে এখানে সবাইকে রিলেট করা হবে, তো E1 মানে এইটা, E1 মানে এটা। যেমন কি আমরা অলরেডি পড়ছি, কি পড়ছি দেখো ভালো করে দেখো, এটা সুন্দর করে নোট করো, এটা অনেক পড়ালেখা আছে এখানে, একটু পর আরো পড়াবো। দেখো R1 কত শিখছি বলো তো, R1 ভাইয়া 0.53 অ্যাংস্ট্রম। এটা কি ফিক্স বলছি না, ফিক্স। হাইড্রোজেনের জন্য ম্যাক্সিমাম টাইমে হাইড্রোজেনের সাথে বাকিদের তুলনা করতে হয়, সো আমরা এগুলোকে ফিক্স ধরতেছি। ওকে, এটা বা 5.3 10⁻11 মিটার, যদি মিটার এককে নাও আর কি। এটা কি, এটা ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স R1। কেন, ওই যে ভাইয়া আপনি জেড এন এগুলো দিলেন না কেন, 1 1 হয়ে যাচ্ছে, রাইট 1 1 হয়ে যাচ্ছে। আমরা হাইড্রোজেনও লিখে দিলাম, হাইড্রোজেনও লিখে দিলাম। এবার আসো সে ভাইয়া V1 কত, এটাও কিন্তু ফিক্স করে দিছে, এটাও ফিক্স করে দিছি, এটাও কি ফিক্স করে দিছি। ভাইয়া E1 কত, এইটাও মাত্র ফিক্স করে দিলাম, দেখো মাত্র ফিক্স করে দিলাম, -2.1 10⁻18 জুল বা -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্যাটস ইট। এগুলো প্রত্যেকটা জিনিস ফিক্সড ভ্যালু, প্রত্যেকটা জিনিস কি ফিক্সড ভ্যালু, একদম ফিক্সড ভ্যালু। সো এইগুলো আসলে পারা উচিত, এইগুলা পারা উচিত, বুঝছো? তো আমাকে একটু বলো ভাইয়া, বক্স ডান, একটু বলো বক্স ডান। ম্যাথ করতে গেলে এগুলো প্রত্যেকটা জিনিস লাগবে, বুঝছো? ম্যাথ করতে গেলে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ম্যাথ করতে গেলে এই প্রত্যেকটা জিনিস লাগবে। সো আগে থেকে একবারে শিখাই দিচ্ছি, ধরে 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 বলো ভাইয়া, ডান তাড়াতাড়ি। ওকে, ম্যাথ করতে গেলে এই প্রত্যেকটা জিনিস লাগবে বাবা। তাহলে এখন আসো, এখন কিছু ট্রিকি প্রশ্ন তোমাকে সলভ করাই। তুমি এগুলা শিখছো না বলো তো, এগুলা শিখছো কিনা, হ্যাঁ শিখছি। তাহলে একটা কাজ করো, সবার সাথে এনের সম্পর্ক বের করো। এই সূত্রগুলো তো তুমি অলরেডি শিখে গেছো, সবার সাথে, সবার সাথে তুমি এনের সম্পর্কগুলো বের করা ট্রাই করো, সবার সাথে এনের সম্পর্ক বের করো। আসো লেখো ভাই, সবার সাথে এনের সম্পর্ক, সবার সাথে এনের সম্পর্ক লেখো, সবার সাথে, দেখা যাচ্ছে না বোর্ডে, হ্যাঁ দেখা যাবে, সবার সাথে এনের সম্পর্ক, সবার সাথে এনের সম্পর্ক এটা কি হবে, সবার সাথে এনের সম্পর্ক কি হবে, কিরকম? আসো দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমরা একটা সূত্র শিখছি, Rn ইকুয়াল R1 ইন্টু এন স্কোয়ার। R1 কে ফিক্স বানাই ফেলছি, R1 কে ফিক্স ধরছি, তাহলে আমাকে বলতে পারো Rn আসলে কার সমানুপাতিক হবে, এন স্কোয়ারের সমানুপাতিক হবে, রাইট? লেখা যায় R1 কে ফিক্স ধরে ফেলছি, R1 ফিক্স। সিমিলারলি ভাইয়া Vn সমান সমান কি বলতো, V1 বাই এন স্কোয়ার। এরকম ভাই আপনি তো V1 রে ফিক্স বানাই ফেলছেন, ইয়েস Vn রে ফিক্স বানাই ফেলছি, তার মানে Vn সমান সমান 1 বাই এন স্কোয়ার। সমানুপাতিক চিহ্ন দেওয়া যাবে কেন, কারণ এগুলো ফিক্স। কোনো একটা ধ্রুবক জিনিস বা ফিক্স জিনিসকে তুমি যদি সরাইতে চাও তখন সমানুপাতিক চিহ্ন দিতে হবে। ওকে ফাইন, এবার আসো ভাইয়া En কে আমরা শিখছি কি, E1 বাই এন স্কোয়ার, রাইট? এরকম শিখছি না, হ্যাঁ শিখছি। এন্ড E1 কে ফিক্স বানাই ফেলছি, এরকম ভাই E1 তো ফিক্স, তাহলে En সমানুপাতিক কি হবে, 1 বাই এন স্কোয়ার। সরি, সব মানে পড়ালেখা সুন্দর, একটু পড়ালেখা করতে হবে। সিমিলারলি ভাইয়া তোমার যদি বলে ভাই কৌণিক ভরবেগ মানে mvr ইকুয়াল কত, nh বাই 2s পাই, এই ভালো করে তাকাও, mvr ইকুয়াল কত, nh বাই 2s পাই, তাই কি না? এবার চিন্তা করো mvr কি রে, কি হলো, দেখা যাচ্ছে না সবকিছু, হ্যাঁ mvr, এবার h বাই 2s পাই ফিক্স, তার মানে mvr মানে কৌণিক ভরবেগও কি বলতো ফিক্স হবে, মানে কৌণিক ভরবেগ n এর সমানুপাতিক হবে। কৌণিক ভরবেগ কার সমানুপাতিক হবে, n এর। কেন, h বাই 2s পাই কি একটা ধ্রুবক জিনিস, তাই না, ধ্রুবক জিনিস। মজা নেই তোমার সাথে, আসো তোমাকে যদি আমি বলি কৌণিক বেগ, ভাই কৌণিক বেগ তো চিনি না, ভাই কৌণিক বেগ তো চিনি না,
হয়তো তোমরা এটা টেস্ট পেপারে দেখছো এসএসসি তে। কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা কি বলি বলো তো? ওমেগা। কি বলা হয়? ওমেগা। কি বলা হয়? ওমেগা। ওমেগা মানে কি জানো? ওমেগা মানে হচ্ছে ভাই এই ওমেগা মানে হচ্ছে রৈখিক বেগ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। ওমেগা মানে কি বলতো? রৈখিক বেগ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। দেখুন তুমি চিন্তা করো, তুমি এইভাবে চিন্তা করো যে ভাইয়া দেখেন তো ভাইয়া ভি, ভি আসলে এই যে ভি বাই আর, হ্যাঁ ভি বাই আর, ভি আসলে কার সমানুপাতিক বলেন তো? ভি বাই আর, ভি আসলে 1/n² সমানুপাতিক। আর আসলে কার সমানুপাতিক বলেন তো ভাইয়া? শুধু n²। আচ্ছা এখানে একটু ভুল করছে মনে হচ্ছে, এখানে একটু ভুল করছে, এটা n² হবে না, এটা শুধু 1/n হবে। হ্যাঁ একটু ভুল করছে, এটা 1/n হবে। তাহলে এটা কার সমানুপাতিক? ভি হচ্ছে 1/n এর সমানুপাতিক, আর আর হচ্ছে শুধু n এর সমান, n² এর সমানুপাতিক। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি না, দেখো ভি বাই আর মানে তো ওমেগা, তাহলে ওমেগা আসলে কার সমানুপাতিক হবে? 1/n³ এর, এই যে এনটা নিচে নেমে আসলে, এই এনটা নিচে নেমে আসলে কি, এই এনটা নিচে নেমে আসলে n/1/n³। ভালো প্রশ্ন কিন্তু। দেখো ভি বাই আর, ভি বাই আর মানে তো ওমেগা, তাহলে ভি কার সমানুপাতিক? 1/n এর। আর কার সমানুপাতিক? n² এর। তাহলে ওমেগা কার সমানুপাতিক হবে? 1/n³ এর। এই এনটা নিচে নেমে আসলে কি হবে? কিউব হবে। এটা হচ্ছে পড়ালেখা। এখন আসো তোমার সাথে মজা নেই, এই সেম পড়াটা আমি তোমার একটা ম্যাথ দিয়ে করাই। আসো এটা ম্যাথ করি, তেলি দেখবো এখন মজা পাচ্ছ। যে কোনো একটি নির্দিষ্ট মৌলের প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? মানে প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথ মানে কি বলতো? n=1, n=2 আর n= কত? 3। তাহলে কোনো একটি নির্দিষ্ট মৌলের এই তিনটা কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? ওকে ফাইন, ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো r1:r2:r3, তাহলে এদের অনুপাত কি হবে? খুবই সিম্পল ভাইয়া, দেখেন তো আর এর সাথে n এর সম্পর্ক কি? n²। আর এর সাথে n এর সম্পর্ক কি? n²। তাহলে r1 r2 r3 এর সাথে কি সম্পর্ক হবে? r1 এর সাথে 1², r2 এর সাথে 2², আর r3 এর সাথে 3², মানে n² এর সম্পর্ক। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে rn সমানুপাতিক হচ্ছে n²। ক্লিয়ার? ওকে ভাইয়া বেগের অনুপাত কি হবে? বেগের অনুপাত, বেগের অনুপাত কি হবে? v1 v2 v3। বেগের অনুপাত কি ভাইয়া? বেগের অনুপাত ভাইয়া 1/n, 1/n। ওকে কোনো সমস্যা নাই। তাহলে 1/1 নম্বর শক্তি স্তর, 1/2 নম্বর শক্তি স্তর, 1/3 নম্বর শক্তি স্তর। এটা সূত্রটা কি? v 1/n এর সমানুপাতিক। ক্লিয়ার? আবার ভাই শক্তির অনুপাত, শক্তির অনুপাত কি হবে? তাহলে E1 E2 আর E3 এর অনুপাত কি হবে? ভালো করে তাকাও। ই মানে কি? ই মানে 1/n² ছিল, ভালো করে তাকাও, 1/n² ছিল, রাইট? তাহলে এটা কি হবে? 1/, কালার করি, 1², এটা। ক্লিয়ার? ওকে এটা হচ্ছে আমার E1 E2 E3। ক্লিয়ার? ওকে আমি মনে হয় বুঝাইতে পারছেন। সূত্রটা কি বলো? সূত্রটা হচ্ছে এই যে সম্পর্কটা, সম্পর্কটা কৌণিক ভরবেগের অনুপাত। তাহলে কৌণিক ভরবেগ মানে কি? mvr। হ্যাঁ mvr, mvr কে l দ্বারা রিপ্রেজেন্ট করে, আমরা বলছিলাম আগের দিন, l দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে কি হবে? শুধু n, শুধু n এর অনুপাত, রাইট? শুধু n, শুধু n না, হ্যাঁ শুধু n। তাহলে 1 2 3। কেন? কারণ সূত্রটা কি? mvr আসলে কার সমানুপাতিক বলো তো? n এর সমানুপাতিক। আর কৌণিক বেগের অনুপাত কি হবে বলো? কৌণিক বেগের অনুপাত, কৌণিক বেগের অনুপাত কি হবে? ω1 ω2 আর ω3। কৌণিক ভরবেগের অনুপাত, কৌণিক বেগের অনুপাত কি হবে? 1/n এর কিউব, 1/n2 এর কিউব, 1/n3 এর কিউব, n3 হচ্ছে 3 এর কিউব। সূত্রটা কি লিখে ফেলো? ওমেগা 1/n³। বুঝছো কাহিনী? তো এই তো এইগুলো হচ্ছে কি আসলে মানে মেইন পড়ালেখা। মানে তুমি যদি সূত্রগুলা বুঝো, সূত্রগুলা একবার ফিল করতে পারলে, সূত্রগুলা একবার ফিল করতে পারলে যে কোনো কিছু করা পসিবল। ক্লিয়ার কিনা? সূত্রগুলা ফিল করতে পারলে এনিথিং, এনিথিং
সবকিছু করা যাবে তুমি যদি সূত্র ফিল করতে পারো। সূত্র ফিল না করতে পারলে কিচ্ছু করা যাবে না। সিম্পল কথা। বলো তো বুঝছো কিনা? ওকে, আমার মনে হয় বুঝা গেছে। এতটুকু করা খুবই ইজি, এতটুকু করা কিন্তু খুবই ইজি। সো পেন নেওয়া যাবে না, আস্তে ধীরে পড়ালেখা করতে হবে, জানতে হবে, মানতে হবে। ওকে, বলো বুঝছো কিনা? তাড়াতাড়ি। ইজি বাবা, ইজি। ওকে, সো এগুলা সুন্দর করে নোট করবা। আমি আজকে সব করাইলাম না, কেন করাইলাম না? কারণ আজকে ন্যাচারালি হচ্ছে তোমরা পড়ার প্রিপারেশন নিয়ে আসো নাই, কারণ তোমাদের আজকে রেজাল্ট দিছে। দেখো আমি কিন্তু অনেকগুলা প্রশ্ন কেটে দিচ্ছি, ভালো করে তাকাও। অনেকগুলা প্রশ্ন কেটে দিচ্ছি কেন? কারণ এইগুলা তুমি আজকে পড়ার প্রিপারেশন নিয়ে আসো নাই। বুঝছো? মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাকে আমি কতক্ষণ পড়াইলাম আজকে? আমি কিন্তু কখনো 1.5 থেকে 2 ঘন্টার নিচে ক্লাস নেই না। আজকে 1 ঘন্টা পড়াচ্ছি। কেন 1 ঘন্টা পড়াচ্ছি? কারণ আজকে তুমি আসলে পড়ার প্রিপারেশন নিয়ে আসো নাই। ওকে, সো একটু পড়ালেখা করতে হবে। আজকে মাত্র তোমাদের রেজাল্ট দিছে, কালকে থেকে তোমাদের একটা নতুন জার্নি শুরু হবে। মানে কালকে থেকে কিন্তু অফিসিয়ালি তোমরা নতুন একটা ব্যাচ, 27 ব্যাচ। ওকে, আজকে রেজাল্ট দিছে, আজকে তোমরা একটু চুপচাপ থাকবা আজকে পর্যন্ত। আজকে আনন্দ উল্লাস করো বা একটু মন খারাপ করো, কোনো সমস্যা নেই। মাথায় রাখবা তোমার আজকে রেজাল্ট খারাপ হয়েছে মানে হচ্ছে ইন ফিউচার ভালো কিছু তোমার জন্য ওয়েট করতেছে। ক্লিয়ার? ইন ফিউচার তোমার জন্য অবশ্যই ভালো কিছু ওয়েট করতেছে, না হলে রেজাল্ট খারাপ হইতো না। আল্লাহ তোমার জন্য অবশ্যই বেটার কিছু রাখছে। আর যেহেতু তোমরা হচ্ছে নতুন ব্যাচ, কালকে থেকে আসলেই পড়ালেখা শুরু করতে হবে। সো তোমাদের কাজ কি হবে বলো তো? তোমাদের কাজ হবে সুন্দর মতো মনোযোগ দিয়ে খেয়াল করবে, হ্যাঁ? তোমাদের কাজ হবে হচ্ছে ব্যাচ প্রতিজ্ঞাতে ভর্তি হয়ে যাওয়া। তুমি যদি ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাও, তোমার কাজ শেষ। তোমার কাজ হচ্ছে ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাওয়া, আর কোনো কাজ নাই তোমার। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাচ প্রতিজ্ঞা। ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হবা কত টাকা দিয়ে? 2100 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা এখনো। 2100 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। কত টাকা দিয়ে ভর্তি হইতে পারবা? 2100 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ক্লিয়ার? 2100 টাকা দিয়ে ব্যাচ প্রতিজ্ঞায় তুমি ভর্তি হইতে পারবা। কি পাবা বলো তো? 70টা লাইভ ক্লাস পাবা। অলরেডি কিন্তু 6টা শেষ। 70টার ভিতরে কিন্তু 6টা শেষ। এগুলা কিন্তু পেইড ব্যাচের ক্লাস, আই রিপিট, এগুলা পেইড ব্যাচের ক্লাস। উইকলি এক্সাম, অলরেডি একটা উইকলি এক্সাম শেষ। অলরেডি একটা উইকলি এক্সাম শেষ, মানে এক উইক শেষ মানে একটা উইকলি এক্সাম শেষ। সোজা হিসাব, হ্যাঁ? একটা উইকলি এক্সাম শেষ। মান্থলি 1 মাস শেষ হয় নাই, তাই মান্থলি এক্সাম নাই। চ্যাপ্টার শেষ হয়নি, এখনো এগুলো নেওয়া হচ্ছে না। আর্কাইভ ক্লাস অলরেডি গিভেন। আর্কাইভ ক্লাস গিভেন, মাথায় রাখবা। ফুল আর্কাইভ ক্লাস গিভেন। ফুল আর্কাইভ ক্লাস কিন্তু গিভেন, মানে দিয়ে দিছি, দিয়ে দিছি, দিয়ে দিছি। টেনশন করার কোনো কারণ নাই, দিয়ে দিছি। যারা ওয়েবসাইটে অ্যাক্সেস পাইছে তারা সব সব চ্যাপ্টারে আর্কাইভ পেয়ে গেছে। এগুলো নিয়ে সামনে অ্যানাউন্সমেন্ট করব। তো 2100 টাকায় কিভাবে ভর্তি হবা? এই এই যে ক্যাপশনে দেওয়া একটা লিংক আছে, ওই লিংকে গেলেই তুমি কুপন কোড দিবা। কুপন কোড কি দিবা বলো তো? কুপন কোড কি দিবা বলো? RM400। না হলে কিন্তু 2500 টাকা কেটে নিয়ে যাবে, বুঝছো? তুমি যদি RM400 না দাও তাহলে 2500 টাকা কোর্স ফি হবে। যদি RM400 দাও তাহলে হচ্ছে 2100 টাকা কোর্স ফিতে তুমি হচ্ছে গিয়ে কোর্সটা কিনতে পারবা। সো সবাই দ্রুত ভর্তি হয়ে যাবা। যারা ক্লাস দেখে ভর্তি হবা তাদের জন্য কিন্তু ক্লাস নিচ্ছি, কথা বোঝা গেছে? তো তোমরা গুণগত রসায়নটা ফ্রিতে করতে পারবা। এক্সাম গুলা কিন্তু ফ্রিতে দিতে পারবা না। অলরেডি একটা এক্সাম হয়েছে, এক্সাম কিন্তু ফ্রিতে দিতে পারবা না। বুঝা গেছে কিনা? সো এই তো, এতটুকুই কথা বলার ছিল। আমার মনে হয় আজকে আজকে এতটুকু এনাফ। ঠিক আছে, তাহলে সবাই ভর্তি হয়ে যাও। চেষ্টা করো খুব দ্রুত ভর্তি হওয়ার। কালকে থেকে নতুন জার্নি স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।